নমস্কার, আমি মানসী রায় চট্টোপাধ্যায় আজ আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি আমার লেখা একটা রোমাঞ্চকর ছোট গল্প। গল্প পাঠে আমাকে সহযোগিতা করছেন শুভাশিস রায়। রোমাঞ্চকর ছোট গল্পটির নাম মেমবাড়ির বিভীষিকা। এক্ষুনি সন্ধ্যা নামবে। শেষ বিকেলের আলোটুকু ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সূর্য প্রায় ঢলে পড়েছে পশ্চিম দিগন্তে। ভাঙাচোরা বিশাল বাড়িটার গেটের সামনে এসে দাঁড়ায় ইরাবতী। এটাই নাকি অভিশপ্ত মেমবাড়ি। মামার বাড়িতে এক সপ্তাহ থেকে যাবার পিছনের কারণও তো এই মেমবাড়ি। মামাতো বোন নীলু কত যে ভয়ঙ্কর গল্প শুনিয়েছে এই বাড়িটার। তবু একটুও ভয় পায়নি ইরাবতী, বরং একটা জিদ চেপে গিয়েছিল এই বাড়ির রহস্য জানার। কত করে সে নীলুকে বলেছে, চল না রে নীলু, প্লিজ একবার দেখিয়ে আসি না ব্যাপারটা কি। আরে বাবা, ভূত বলে কিছু হয় না রে বোকা। তবু কিছুতেই রাজি হয়নি মাত্র 1 বছরের ছোট বোন নীলু। বলেছে, না রে, তুই জানিস না ওই দিকটাতে না ভয়েই কেউ যায় না। শুনেছি 2-1 জন যারা অতি সাহস দেখিয়ে ওই বাড়িতে ঢুকেছিল আর নাকি ফিরে আসেনি। কিন্তু এসব গল্পে একটুও ভয় পায়নি সে। বিশাল লোহার গেট খুলে ভেতরে ঢুকলো ইরাবতী। শ্যাওলা ঢাকা বিশাল উঁচু পাঁচিল, আগাছায় ভরে আছে পুরো বাগান। প্রচুর নাম না জানা গাছ বিকেলের শেষ আলো মেখে দাঁড়িয়ে আছে। কোনো একটা ফুলের মিষ্টি গন্ধতে ভরে আছে এখানকার আকাশ বাতাস। কামিনীর গন্ধ মনে হয়। হঠাৎ ইরাবতীকে চমকে দিয়ে বিকট শব্দে ডানা মেলে উড়ে যায় কয়েকটা বাদুড়। এই প্রাচীন বাড়িটা যেন অনেক অজানা ইতিহাসের প্রতিভূ হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। কেউ নিশ্চয়ই থাকে না এখানে। আর বড় মামা তো বারবার করে বলেছিল, দেখ ইরু, তুই বড় দস্যি মেয়ে, যেখানে খুশি ঘুরে বেড়াস, ক্ষতি নেই, কিন্তু মেমবাড়ির ত্রিসীমানায় যাবি না, এই বলে রাখলাম তোকে। মাধ্যমিক পরীক্ষার পর এই প্রথম দিন 7 মামার বাড়িতে থাকার অনুমতি মিলেছে। আগে বছরে 2-1 বার 1-2 দিনের জন্য এসেছে মায়ের সাথে, কিন্তু কোনোদিন একা 1 সপ্তাহ থাকার সৌভাগ্য হয়নি। কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে ফরাসি ঐতিহ্যবাহী ছোট্ট সুন্দর শহর চন্দননগর। এই শহরে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে ফরাসি স্থাপত্যের নানা উজ্জ্বল নিদর্শন। চন্দননগর এলেই মনটা ভীষণ চঞ্চল হয়ে যায়। এলোমেলো ভাবনা নিয়ে রক্তিম আকাশের দিকে তাকিয়ে একটু আনমনা হয়ে পড়েছিল ইরাবতী। রক্ষণাবেক্ষণের অভাবে একেবারে ভেঙে পড়েছে বাড়িটার কিছু কিছু অংশ। মনে হয় এই বাড়ির আনাচে কানাচে হয়তো লুকিয়ে আছে কোনো গোপন রহস্য, যা সকলের অজানা। শোনা যায় বহুদিন আগে একজন ফরাসি মহিলা নাকি একাই থাকতেন এই বাড়িতে। হঠাৎ একদিন তিনি রাতারাতি গায়েব হয়ে গেলেন। তারপর এই পরিত্যক্ত বাড়িতে বহু বছর আর কেউ থাকে না। হঠাৎ একটা হিমশীতল ঠান্ডা হাতের স্পর্শে চমকে ওঠে ইরাবতী। इधर क्या काम है? शाम ढलने के बाद यहाँ कोई नहीं आता, जल्दी निकल जाओ। সামনে মোটা লাঠি হাতে দাঁড়িয়ে এক বৃদ্ধ। দেখে মনে হয় বয়স 70-এর কাছাকাছি। শরীরের চামড়া একটু বেশি রকম ঝুলে পড়েছে। চোখের তলায় পুরু কালির প্রলেপ। ঠোঁট দুটো যেন রক্ত শূন্য। নিজের অজান্তেই একটু শিউরে ওঠে ইরাবতী। আচ্ছা, এই বাড়িতে কেউ থাকে না না? বৃদ্ধের চোখের দৃষ্টি। जरूर থাকে, আমি আর মালকিন भी থাকে। সে কি? তবে সবাই যে বলে এ বাড়িতে কেউ থাকে না, আর দেখেও তো মনে হয় না এই বাড়িতে কেউ থাকে বলে। হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে
বৃদ্ধ বলেন, सभी को सब कुछ नहीं दिखता, कुछ चीजें महसूस किया जाता है। বৃদ্ধের কণ্ঠস্বরে একটা অদ্ভুত আকর্ষণ ছিল। ইরাবতী আচ্ছন্নের মতো তার পিছু নেয়। আমাকে বলবেন এই বাড়ির কথা? আর বলছিলাম কি, আপনার মালকিনের সঙ্গে না একটু আলাপ করার ইচ্ছা ছিল। শুনেই যেন চমকে পিছন ফিরে তাকান বৃদ্ধ, অপলক দৃষ্টি। তারপর কথার উত্তর না দিয়ে হনহন করে হাঁটতে থাকেন। ইরাবতীও পিছন পিছন চলতে থাকে। বৃদ্ধকে অনুসরণ করে ভাঙা বাড়ির ভেতরে ঢুকে চমকে ওঠে সে। এত সুন্দর ভেতরটা কি করে সম্ভব? বাইরে থেকে ভাঙাচোরা পরিত্যক্ত বাড়ি, ভেতরে ঢুকেই বিশাল হল ঘর, পুরনো ফরাসি স্থাপত্যের উজ্জ্বল নিদর্শনে ভরা। সুন্দর সুন্দর বিশাল মূর্তি, ঝাড়লণ্ঠন, দেওয়ালে টাঙানো বিশাল বিশাল অপূর্ব ছবি। এ যেন এক স্বপ্নপুরী। ঠিক মাঝখান দিয়ে লাল কার্পেটে মোড়া সিঁড়ি উঠে গেছে ওপরে। হাতে বাতি নিয়ে বৃদ্ধ উঠতে থাকলেন ধীর পায়ে ওপরে। ফিস ফিস করে বললেন, মেরে কো মালকিনের ঘরে বাতি ভি দিতে হবে, দেরি হলে মালকিনের গোসা হয়ে যাবে। ইরাবতী বুঝতে পারে বৃদ্ধ বাংলা ভালো জানে না, তবু ভাঙা ভাঙা বাংলা বলার চেষ্টা করছে। হাতের ইশারায় কথা বলতে বারণ করলেন তিনি। তারপর ফিস ফিস করে ভাঙা ভাঙা বাংলায় যা বললেন তার অর্থ হলো এই যে তার মালকিন নাকি রাত গভীর না হলে দেখা দেবেন না। এখন তিনি বিশ্রাম করছেন। উনার নাম ম্যাডাম ডি লাফায়েট। প্রচুর সম্পত্তির মালিক তিনি। এত বছর ধরে কোনোদিন নিজের দেশের কথা একবারও বলেননি, ফিরতেও চাননি। যক্ষের মতো এই বিশাল সম্পত্তি আগলে পড়ে আছেন। বিয়েও করেননি, নিজের বলতেও কেউ নেই। তবু নাকি অসম্ভব কৃপণ প্রকৃতির। এতদিন ধরে দিনরাত সেবা করেও তার মন পাননি তিনি। পান থেকে চুন খসলেই গালাগালি। ইরাবতীর খুব কষ্ট হয় অজানা বৃদ্ধের জন্য। নিশ্চয়ই খুব গরিব, না হলে এত লাঞ্ছনা অবহেলা সহ্য করেও কেন পড়ে আছে? সহানুভূতি মিশানো গলায় জানতে চায়, আচ্ছা উনি কি ওপরে থাকেন? বৃদ্ধ নিশ্চুপ। এবার কেমন যেন ভয় ভয় করছে ইরাবতীর। কটা বাজে? মোবাইলটাও ফেলে এসেছে। সামনে বিশাল ঘড়িটা বন্ধ। সময় যেন এখানে থমকে আছে। সিঁড়ি দিয়ে উঠে বিশাল লম্বা বারান্দার গায়ে লাগানো সারি সারি ঘর চোখে পড়ে। একটা হালকা নীল আলো আঁধারি পরিবেশ, যেন কোন মায়াবী জগতে এসে পৌঁছে গেছে। বৃদ্ধ একটা ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েন। ইরাবতী বাইরে দাঁড়িয়ে থাকে, স্থির, অপলক। চলার শক্তি যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে তার। মনে হয় আর কি কোনোদিন বাড়ি ফিরতে পারবে না। বাড়ি ফেরার কোনো উপায় হয়তো আর নেই তার। আচ্ছন্নের মতো খোলা দরজার বাইরে এসে দাঁড়ায় সে। ভেতরে আসবো? জরুর। ভেতরে ঢুকেই ইরাবতীর নাকে একটা বিশ্রী পচা গন্ধ আসে। মনে হয় এই ঘর যেন বহু বছর ধরে খোলাই হয়নি, অথচ দিব্যি নতুন রং সাজানো ঘর। ঘরের চারদিকে একবার চোখ বুলিয়ে মনে হয় দেওয়ালের টকটকে লাল রংটা কেমন যেন অদ্ভুত, বেমানান। ইরাবতী জানতে চায়, আপনার মালকিনের ঘর নিশ্চয়ই এটা? বৃদ্ধ কিছু বলার আগেই একটা ক্ষীণ অথচ স্পষ্ট গোঙানির শব্দ কানে আসে। আওয়াজটা এই ঘরের কোণ থেকেই আসছে, যেদিকে রাখা বিশাল সাবেকি আমলের একটা পালঙ্ক। আওয়াজ লক্ষ্য করে পায়ে পায়ে সে এগিয়ে যায়। আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে ক্রমশ। বিছানার কাছে গিয়ে যা দেখে তাতে শরীরের সব রক্ত হিম হয়ে যায়। ব্রাউন গাউন পরা এক বিদেশিনী মহিলা দুহাতে নিজের গলা চেপে ধরে যেন অসহ্য যন্ত্রণায় গোঙাচ্ছে। ঠিকরে বেরিয়ে আসছে তার দুটো চোখ। রক্তশূন্য ঠোঁটের চারপাশে লেগে আছে তাজা রক্ত। রক্ত
উনার মুখ থেকে উঠে আসছে রক্ত। কি হয়েছে? কাছে যাওয়া মাত্রই কঙ্কালের মতো দুটো সরু সরু হিমশীতল হাত আষ্ঠে পৃষ্ঠে তাকে চেপে ধরে। শরীরের সব শক্তি দিয়ে কোনো মতে নিজেকে ছাড়িয়ে পাগলের মতো বন্ধ দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসে সে। একটা প্রচণ্ড হাসির আওয়াজ পুরো বাড়িটাকে কাঁপিয়ে তোলে। তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ, মুখটা ক্রমশ বিকৃত হয়ে উঠছে। তারপর ধীরে ধীরে তার শরীরটা পরিণত হচ্ছে একটা কঙ্কালে। পচা মাংসের গন্ধে গা গুলিয়ে উঠছে। এবার দাঁতে দাঁত চেপে বৃদ্ধ বলে, খতম কর দিয়া, मार दिया उस औरत को, बहुत कोशिश की सहने की, हो नहीं पाया, जहर मिला दिया खाने में। কি শুনছে ইরাবতী? এই অনুগত চাকরটি তাহলে মালকিনকে বিষ খাইয়ে মেরে দিয়েছে? মাথা ঘুরতে লাগলো ইরাবতীর। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, সারা শরীরে প্রচণ্ড ব্যথা, আর মাথার কাছে মামা মামি মামাতো ভাই বোনেরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ইরাবতী চোখ খুলতেই বড় মামি বলে উঠল, আরে আরে দেখো, ইরু চোখ খুলেছে। বড় মামা সবাইকে চলে যেতে বললেন, আর দরজা ভেজিয়ে বড় মামা গম্ভীর স্বরে বলেন, খুব অন্যায় করেছিস তুই। ভূতের বাড়িতে যাওয়া তোর উচিত হয়নি। একবারও ভাবলি না আমাদের কথা? কিছু হয়ে গেলে তোর বাবা মার কাছে মুখ দেখাতে পারতাম। সবাই জানে ওই বাড়িতে মেম সাহেব গায়েব হবার দিন দশকের মধ্যেই নাকি ওর চাকরটাকে মুড়ে পড়ে থাকতে দেখা গিয়েছিল বাড়ির বাগানে। আত্মহত্যা না কেউ খুন করেছিল কেউ জানে না আজও। ঠিক করিসনি একেবারে। মামা বেরিয়ে যেতেই ঘরে ঢুকে মামাতো বোন কানের কাছে ফিস ফিস করে, ইরাদি তুই সত্যি ভূত দেখেছিস রে? সবাই তোকে খুঁজছিল। আমি বলেছি তুই জোর করে ওখানে গেছিস। যা বকা খেলাম রে সবার কাছে। জানিস ওই মেম্বারের গেটের সামনেই নাকি তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। ইরাবতী বলে, কি জানি রে, তবে পুরোটা কি স্বপ্ন বলে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে রে। চোখ বন্ধ করতেই সে আবার শিউরে ওঠে। বৃদ্ধের সেই ভয়ঙ্কর বিকৃত মুখটা ভেসে ওঠে চোখের সামনে। হিস হিসে গলার স্বর, সে নিজের হাতে খুন করেছে তার মালকিনকে, চির ঘুমে পাঠিয়ে দিয়েছে। ইরাবতী ক্লান্ত শরীরটা এবার এলিয়ে দেয় বিছানার উপর। নমস্কার, আমাদের ছোট্ট নিবেদনটি এখানেই শেষ করলাম।